আজ আমরা কথা বলবো বাঁকুড়া জেলাকে নিয়ে, এমন একটা অঞ্চল যা গত প্রায় ১৫ বছরে একটা বিরাট পরিবেশগত পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। ২০১০ থেকে ২০২৫ এই সময়টা বাঁকুড়ার জন্য একটা টার্নিং পয়েন্ট। কিন্তু এই বদলটা আসলে কোন দিকে যাচ্ছে? উন্নতির দিকে নাকি ধ্বংসের? চলুন এই জটিল গল্পের গভীরে প্রবেশ করা যাক। আসলে বাঁকুড়ার গল্পটা না ঠিক একটা গল্প নয়, দুটো গল্প। একদিকে আছে এর শিল্পে ভরা উত্তর দিকটা, যা এখন কলকারখানার ধোঁয়া আর ছাইয়ে ঢাকা পড়ে একটা ডাস্ট বেল্ট বা ধুলোর রাজ্যে পরিণত হয়েছে। আর অন্যদিকে রয়েছে দক্ষিণ আর পশ্চিমের শান্ত কৃষিভিত্তিক অঞ্চল। কিন্তু সেখানেও বিপদ, কারণ সেখানকার মাটি আর জল তার নিজেরই ভূতাত্ত্বিক কারণে বিষাক্ত। চলুন এই দুটো সংকটকেই একটু কাছ থেকে দেখা যাক। তো চলুন প্রথমে উত্তরের শিল্পাঞ্চলের ছবিটা দেখি। এখানকার বাতাসে যেন উন্নয়নের এক ভারী মূল্য মিশে আছে, যা নিঃশ্বাসের সঙ্গে শরীরে ঢুকছে। এই যে সংখ্যাগুলো দেখছেন, এগুলো শুধু ডেটা নয়, এগুলো বাঁকুড়ার মানুষের প্রতিদিনের নিঃশ্বাসের গল্প। দেখুন, ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত শীত হোক বা গ্রীষ্ম, বাতাসের মান বা AQI কিন্তু লাগাতার অস্বাস্থ্যকর বা আনহেলদি ক্যাটাগরিতে। মানে এখানকার মানুষ দিনের পর দিন বিষাক্ত বাতাসে শ্বাস নিতে বাধ্য হচ্ছে, যা অনেক সময় রাজ্যের রাজধানী কলকাতাকেও ছাড়িয়ে যায়। তাহলে এই যে এত দূষণ, এর উৎসটা কি? এর মূলে রয়েছে স্পঞ্জ আয়রন শিল্প। আর এই শিল্পটা চলছে এমন একটা প্রযুক্তির ওপর, যা সাংঘাতিক অদক্ষ আর পরিবেশের জন্য চরম ক্ষতিকর। IIT খড়গপুরের একটা রিপোর্ট থেকে একটা সাংঘাতিক তথ্য উঠে এসেছে। ভাবুন তো, বাঁকুড়ার ছোট কারখানাগুলো প্রতি ১ টন স্পঞ্জ আয়রন বানাতে বাতাসে ৪.১ টন কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, মানে বিশ্বগড়ের দ্বিগুণেরও বেশি। প্রযুক্তিটা যে কতটা পুরনো আর অদক্ষ, এই একটা সংখ্যাই তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো এই ডার্টি টেক বা দূষণকারী প্রযুক্তিটা ঠিক কি? সহজ করে বললে, একটা বিশাল চুল্লির মধ্যে লোহা আর কয়লা একসাথে দিয়ে ভয়ঙ্কর তাপে গরম করা হয়। এর ফলে একদিকে যেমন অনেক পরিমাণে কার্বন ডাই অক্সাইড আর বিষাক্ত গ্যাস সরাসরি বাতাসে মিশে যাচ্ছে, তেমনি অন্যদিকে তৈরি হচ্ছে পাহাড়ের মতো উঁচু কঠিন বর্জ্য। পরিবেশের জন্য এটা একটা দুঃস্বপ্নের মতো পরিস্থিতি। অবস্থা এতটাই খারাপ যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের জন্য তৈরি করা একটা রিপোর্টে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এই প্রযুক্তিকে আর সারিয়ে তোলা বা আধুনিক করা সম্ভব নয়। রিপোর্টে বলা হয়েছে এটা অর্থনৈতিকভাবেও পোষাবে না আর পরিবেশের জন্য যথেষ্ট হবে না। তাই সুপারিশ একটাই, এটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক। কিন্তু আসল টুইস্টটা এখানেই। একদিকে যখন প্রযুক্তিটাই বন্ধ করার কথা হচ্ছে, তখন অন্যদিকে কি হচ্ছে জানেন? বিভিন্ন কোম্পানি তাদের উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা করছে। নতুন নতুন ইউনিট খুলছে, যা বছরে আরও হাজার হাজার টন বর্জ্য তৈরি করবে। এমনকি ২০২৪ সালে একটা কোম্পানিকে তো দূষণ মাপার যন্ত্রেই কারচুপি করতে গিয়ে হাতে নাতে ধরা হয়েছে। ভাবা যায়? গল্পটা কিন্তু শুধু স্পঞ্জ আয়রন কারখানাতেই শেষ হচ্ছে না। এর সাথে যোগ হয়েছে আরেকটা বড় সমস্যা, এলাকার ৩৪০ মেগাওয়াটের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, যা তার নিজের মতো করে এক পরিবেশগত সংকট তৈরি করে চলেছে। ভাবুন তো, রোজ প্রায় ৭,০০০ টন ফ্লাই অ্যাশ বা উড়ন্ত ছাই একটা ৭০০ একরের বিশাল পুকুরে ফেলা হচ্ছে। আর যখন গরমকালে এই ছাই শুকিয়ে যায়, তখন হাওয়ায় উড়ে তৈরি হয় ছাই ঝড়, যা আশেপাশের গ্রামগুলোকে একটা ধূসর ধুলোর চাদরে ঢেকে দেয়। এ তো গেল উত্তরের গল্প। এবার চলুন বাঁকুড়ার আরেকটা দিকে যাই, যেখানে সংকটটা ধোঁয়ার মতো চোখে দেখা যায় না, বরং এটা একটা অদৃশ্য বিষ, যা লুকিয়ে আছে দক্ষিণ আর পশ্চিমের জল আর মাটিতে। এই দূষণটাকে বলা হয় জিওজেনিক কন্টামিনেশন। নামটা একটু কঠিন শোনালো, ব্যাপারটা হলো এই দূষণটা মানুষের তৈরি নয়, এটা প্রাকৃতিক। বাঁকুড়ার মাটির অনেক নিচে পাথরের স্তরে ফ্লোরাইড মেশানো খনিজ পদার্থ আছে, যা ধীরে ধীরে ভূগর্ভস্থ জলের সঙ্গে মিশে যাচ্ছে। এই চার্টটা দেখলেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বলছে, জলে ফ্লুরাইডের মাত্রা প্রতি লিটারে 1.5 মিলিগ্রামের বেশি হওয়া উচিত নয়। আর বাঁকুড়ার কিছু ক্ষতিগ্রস্ত জায়গায় এটা পৌঁছে গেছে 1.6 মিলিগ্রামে, যা নিরাপদ সীমার উপরে। কিন্তু সমস্যাটা যদি শুধু পানীয় জলে আটকে থাকত, তাহলেও একটা কথা ছিল। সংকটটা আরও গভীর। এই বিষ এখন ঢুকে পড়েছে আমাদের খাবারের থালায়, আমাদের খাদ্য শৃঙ্খলে। একটা সাম্প্রতিক গবেষণা থেকে যা জানা গেছে তা শিউরে ওঠার মতো। দূষিত জলে চাষ হওয়া ফসল খেয়ে বাচ্চাদের শরীরে ঝুঁকির সূচক বা হ্যাজার্ড ইন্ডেক্স কত জানেন? ৮.৭। আর জেনে রাখুন, এই ইন্ডেক্স ১-এর বেশি হলেই সেটাকে বিপজ্জনক ধরা হয়। এর মানে হলো, বাচ্চারা যদি একদম বিশুদ্ধ জলও খায়, শুধু খাবার থেকেই তাদের শরীরে মারাত্মক বিষ ঢুকছে।
আর এর ফল যা হচ্ছে তা ভয়াবহ। দীর্ঘ সময় ধরে এই বিষ শরীরে যাওয়ার ফলে ফ্লুরোসিস রোগ হচ্ছে। 2012-13 সালের একটা সমীক্ষাতেই দেখা গেছিল প্রায় 40% স্কুল পড়ুয়ার দাঁতে ছোপ পড়ে গেছে। আর বয়স্কদের মধ্যে হাড় বেঁকে যাওয়া আর গাঁটে গাঁটে যন্ত্রণার মতো সমস্যা তো খুব সাধারণ একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে এই অন্ধকারের মধ্যেই 2023 থেকে 2025 সালটা একটা আশার আলো নিয়ে এসেছে। মনে হচ্ছে যেন এই দশকব্যাপী সংকটের পর অবশেষে টনক নড়েছে, নিয়ন্ত্রক এবং আইনি সংস্থাগুলো সক্রিয়ভাবে হস্তক্ষেপ করতে শুরু করেছে। ঠিক কি হলো? দেখুন, প্রথমে আইআইটি খড়গপুরের রিপোর্টটা একটা শক্ত বৈজ্ঞানিক ভিত্তি দিল। তার উপর ভিত্তি করে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ওই দূষণকারী প্রযুক্তি বন্ধ করার জন্য আইনি নির্দেশ দিল। আর ঠিক তখনই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হানাদারি বুঝিয়ে দিল যে পরিবেশকে নষ্ট করাটা আসলে একটা বিরাট আর্থিক অপরাধও বটে। আর এই ইডির তদন্তেই বেরিয়ে এলো কি করে একটা হিংস্র অপরাধী চক্র জাল কাগজপত্র দেখিয়ে আর কোনো ভয়ডর ছাড়াই বছরের পর বছর ধরে এই বেআইনি কারবার চালিয়ে যাচ্ছিল। তো এর মানে কি সব ঠিক হয়ে গেল? হয়তো কিছুটা। বেআইনি কাজের সেই অবাধ ছাড়পত্রের দিন হয়তো শেষ হচ্ছে, কিন্তু এই দূষণের রেখে যাওয়া ক্ষতগুলো এখনও দগদগে। তাই বাঁকুড়ার ভবিষ্যৎ এখনও বেশ কিছুটা অনিশ্চিত। তাহলে প্রশ্নটা হলো, আইন যখন সক্রিয় তখন কি বাঁকুড়ার পরিবেশগত সংকট সত্যি কেটে গেছে? উত্তরটা সম্ভবত এতটা সহজ নয়। বিশেষজ্ঞরা বলছেন বাঁকুড়াকে বাঁচাতে হলে 3টে কাজ করতেই হবে। 1. দূষণকারী স্পঞ্জ আয়রন কারখানাগুলোকে নতুন পরিষ্কার গ্যাস বা বিদ্যুৎ ভিত্তিক প্রযুক্তিতে নিয়ে আসতে হবে। 2. ফ্লোরাইডযুক্ত এলাকাগুলোতে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। আর 3. স্যাটেলাইট আর জিপিএসের মতো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অবৈধ বালি খাদান বন্ধ করতে হবে, যাতে দুর্নীতি আর পরিবেশ ধ্বংস দুটোই রোখা যায়। কিন্তু মুখে বলা যতটা সহজ, কাজটা ততটাই কঠিন। ভাবুন তো, লক্ষ লক্ষ টন জমে থাকা ফ্লাই অ্যাশ আর মাটির নিচে জল যা প্রাকৃতিকভাবেই বিষাক্ত হয়ে গেছে, সেটাকে পরিষ্কার করা কি চারটিখানি কথা? চ্যালেঞ্জটা সত্যিই বিশাল। শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, যে অঞ্চলের অর্থনীতিটাই গড়ে উঠেছে শোষণ আর দূষণকারী শিল্পের ওপর, সেই অঞ্চল কি সত্যি একটা সুস্থ সবুজ ভবিষ্যতের দিকে সফলভাবে এগোতে পারবে, নাকি যে পরিবেশের ক্ষতিটা হয়ে গেল এটা একটা স্থায়ী দাগ হয়ে থেকে যাবে? উত্তরটা হয়তো সময়ই দেবে।